১৯৮০-র দশকে যখন বিজ্ঞানীরা উন্নত প্রযুক্তির সাহায্যে গিজার গ্রেট পিরামিডের গোপনীয়তা অনুসন্ধান করার চেষ্টা করছিলেন, তখন তারা জানতে পেরেছিলেন যে পিরামিডের ভিতরে একটি গোপন চেম্বার রয়েছে। কেউই সেই গোপন চেম্বারে যেতে সক্ষম হননি। এই চেম্বারে গোপন রহস্য উদ্ঘাটন করার জন্য বিজ্ঞানীরা একটি রোবোটিক ক্যামেরা তৈরি করেছিলেন, যা এই ছোট্ট সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। ১৯৯৩ সালে এই রোবোটিক ক্যামেরাটি বিশ্বের কাছে চেম্বারের গোপনীয়তা প্রকাশ করার জন্য এই সুড়ঙ্গে পাঠানো হয়েছিল। যখন এটি প্রায় ২০০ ফুটে গভীরে গিয়েছিল, তখন এটি বন্ধ হয়েছিল। রোবোটিক ক্যামেরাটির মাধ্যমে দেখতে পাচ্ছিল একটি পাথরের স্ল্যাব, যার উপরে দুটি তামার হাতল লাগানো ছিল। এই ছোট্ট সুড়ঙ্গের ভিতরে ঢুকে এই পাথরের স্ল্যাবটিতে একটি ছোট ছিদ্র করে এবং তারপর সেই গর্তের ভিতরে একটি ক্যামেরা ঢোকানো হয়। তখন বিজ্ঞানীদের সামনে আরো একটি নতুন রহস্য এসে দাঁড়িয়েছিল, যা বিজ্ঞানীরা কল্পনাও করতে পারেনি। তারা যখনই পিরামিডের রহস্য সমাধান করার চেষ্টা করছে, ততই তারা রহস্যে ফেসে যাচ্ছে। আসলে মিশরে প্রায় ১৩৮টি পিরামিড রয়েছে। গিজার গ্রেট পিরামিড বিজ্ঞানীদের সবচেয়ে বেশি অবাক করে। এই প্রকৌশলে প্রদর্শন করা হয়েছে আজকালকার বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে যে গ্রেট পিরামিড তৈরি করতে ২০ বছর পর্যন্ত সময় লেগেছিল এবং পিরামিডের পাথরগুলো প্রায় ৮০০ কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল। মিশর হলো প্রাচীন মিশরীয় রাজাদের সমাধি, কিন্তু যখন পিরামিড নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছিল, তখন দেখা গেছে যে এই সমাধি আজকের দেখা গ্রেট পিরামিডের মতো নয়, যদিও এটি দেখতে পাথরের পাহাড়ের মতো। গবেষণায় দেখা গেছে যে প্রাচীনকালে যখন এই পিরামিডটি তৈরি হয়েছিল, তখন এর চার দেওয়ালটি পালিশ করা সাদা চুন দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যার কারণে যখন সূর্যের আলো পড়তো, তখন পুরো পিরামিডটি সৌন্দর্য ঝলমল করতে থাকতো এবং পিরামিডের শীর্ষস্থান আজ খালি হয়ে পড়ে আছে। তা এক সময় সোনার ক্যাপস্টোন দিয়ে আবৃত ছিল এবং সেটিও সূর্যের আলো প্রতিফলিত হতো, যার কারণে পিরামিডের আভা দূর থেকে দেখা যেত। কিন্তু সময়ের সাথে সাথে এর দেওয়ালের পালিশ বন্ধ হয়ে যায় এবং এর উপরে সোনার ক্যাপস্টোনটিও চুরি হয়ে যায়। ৪৫০০ বছর আগে এই পিরামিডটি মাটির নিচে তলিয়ে গেছে, যার কারণে আজকের সময়ে এর উচ্চতা আগের তুলনায় কম হয়ে গেছে। যদি আমরা এই পিরামিডের কাঠামোর নির্ভুলতা সম্পর্কে কথা বলি, তাহলে আপনি এই জিনিসটি থেকে অনুমান করতে পারেন যে তারা পৃথিবীর সঠিক আকার এবং সৌর বিকিরণের আকার সম্পর্কে জানত। প্রকৃতপক্ষে সৌর বিষুব হলো সেই ঘটনা যখন সূর্য পৃথিবীর বিষুব রেখার সাথে মিল রাখে। যেদিন সৌর বিষুব ঘটে, পৃথিবীর দিন এবং রাত ১২ ঘন্টা হয় এবং এই ঘটনাটি বছরে ২ বার ঘটে। এই ঘটনা হলো যদি ১২ ঘন্টাকে সেকেন্ডে রূপান্তরিত করা হয়, তবে এটি হবে ৪৩,২০০ সেকেন্ড, এবং যদি এটিকে গ্রেট পিরামিডের উচ্চতা দ্বারা গুণ করা হয়, তবে এর ফলাফল হবে ৬৩৩৩ kms। এর চমকপ্রদ বিষয় হলো পৃথিবীর মেরু ব্যাসার্ধের দৈর্ঘ্য একই। যখন পিরামিডের ভিত্তির পরিধি ৪৩,২০০ দ্বারা গুণ করা হয়, তখন ফলাফলটি পৃথিবীর পরিধির সমান হবে। বাস্তবতা হলো পিরামিডের ৪টি নয় ৮টি দিক রয়েছে এবং এই ৮টি দিকটি কেবল সৌর বিষুব দিনেই দেখা যায়। এখন আপনি এটিকে কাকতালীয় বলুন বা নাই বলুন, মিশরীয়দের উন্নত প্রযুক্তি, কিন্তু মনে হয় যে প্রাচীন মিশরীয়রা আমাদের পৃথিবীর সঠিক আকার সম্পর্কে জানত। এখন আশ্চর্যের বিষয় হলো যে প্রাচীন গ্রিক গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ইরেটিক দ্বারা প্রথমবারের মতো পৃথিবীর আকার নির্ধারণ করা হয়েছিল। ইরেটিক যখন পৃথিবীর আকার পরিমাপ করছিল, তখন এটিতে কিছু ত্রুটি ছিল। আমরা আজকের আধুনিক যুগে পৃথিবীর সঠিক আকার সম্পর্কে জানতে পেরেছি যখন আমাদের স্যাটেলাইটগুলি ম্যাপ করেছিলাম। পৃথিবী এবং এর মাত্রার সঠিক আকার সম্পর্কে বলা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো প্রাচীন মিশরীয়রা পৃথিবীর সঠিক আকার সম্পর্কে কিভাবে জানতো? যেখানে গ্রেট পিরামিডটি প্রায় ৪৫০০ বছর আগে নির্মিত হয়েছিল। পৃথিবীর পিরামিডের অবস্থান এবং পিরামিডের জ্যামিতি আসলেই আশ্চর্যজনক। এই পিরামিডটি প্রায় ২৩ লাখ চুনাপাথরের ব্লক দিয়ে তৈরি এবং প্রতিটি ব্লকের ওজন ২ থেকে ৩ টন এবং কিছুর ওজন ৮০ টনেরও বেশি। যদি আমরা এর ভিত্তির সম্পর্কে কথা বলি, এটি ১৩ একর জুড়ে বিস্তৃত এবং এর উচ্চতা ৪৮১ ফুট। আইফেল টাওয়ার নির্মাণের আগে গ্রেট পিরামিড বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। পিরামিডের কাছাকাছি আরো দুটি পিরামিড রয়েছে, যা এই তিনটি পিরামিডের পূর্ব এবং পশ্চিম দিকের দেয়াল সরাসরি উত্তর মেরুর দিকে চলে গেছে। এখনো পিরামিডের সঠিকটা প্রমাণ করে যে তাদের কাছে পৃথিবীর উত্তর মেরু সম্পর্কে সঠিক তথ্য ছিল। এ পর্যন্ত এই পিরামিডের ভিতরে দুটি লুকানো চেম্বার আবিষ্কৃত হয়েছে, যার একটি হলো রাজার চেম্বার, অন্যটি হলো রানীর চেম্বার। যখন তারা অনুসন্ধানের সময় প্রথমবার রাজার চেম্বারে প্রবেশ করে, তখন তারা একটি কফিন খুঁজে পায়। তারা খুবই অবাক হয়েছিল, কারণ এই চেম্বারে প্রবেশের ছোট একটি দরজা ছিল, কারণ এটি এই চেম্বারে প্রবেশের একটি ছোট পথ। কিন্তু এই কফিনের আকার এত বড় যে এটি এই দরজা দিয়ে আনা যাবে না। অনেক গবেষণার পর দেখা গেল, যখন রাজার চেম্বারটি তৈরি করা হয়েছিল, তখন এই গ্রানাইটের এক টুকরা কফিনটি অবশ্যই সেখানে রাখা হয়েছিল। তারপরে এই চেম্বারটি অবশ্যই সিল করা হয়েছে, কিন্তু এটিকে আসলে কফিন নাকি অন্য কিছু, কারণ একজন মানুষ
আগে কফিন তৈরি করে। এবং অদ্ভুত ব্যাপার হলো এই পিরামিডের গভীরে গিয়ে অনেক ছোট টানেল আছে। যদি এই পিরামিডটি একটি সমাধি হয় তাহলে এর মধ্যে এত ছোট সুড়ঙ্গ কেন? এখন প্রশ্ন জাগে যে পিরামিডটি আসলে একটি সমাধি নাকি নির্মাণের উদ্দেশ্য ছিল অন্য কিছু। গ্রেট পিরামিড পালিশ করা সাদা চুনাপাথর দিয়ে ঢাকা ছিল। যখন এটি করা হয়েছিল তখন এর উদ্দেশ্য ছিল পিরামিডকে সুন্দর দেখানো নয়, বরং পিরামিডের উপর পড়ে থাকা সূর্যের আলোকে আয়নার মতো প্রতিফলিত করা, যাতে পিরামিডের ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে না পারে। আসলে পিরামিডটি ভিতর থেকে ডলোমাইট এবং গ্রানাইট দিয়ে তৈরি, যা বেশ অদ্ভুত। এখন এটি অদ্ভুত কারণ গ্রানাইট পৃথিবীর সবচেয়ে শক্ত পাথরের ক্যাটাগরিতে আসে এবং গ্রানাইট তৈরির প্রক্রিয়াটি চুনাপাথরের চেয়ে 10 গুণ বেশি সময় নেয়। এই গ্রানাইট পিরামিড নির্মাণের স্থান থেকে 800 কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল। এখন ভাবার বিষয় হলো একটি সমাধি তৈরি করা হলে এমন উপাদানের প্রয়োজন কি এবং এটি আনতে কত সময় লাগে। যদি বিজ্ঞানীদের বিশ্বাস করা হয় তবে এই জটিল পদার্থের কোয়ার্টজ এবং ধাতব সফটিক রয়েছে এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রানাইট হলো পাজো বিদ্যুতের একটি ভালো পরিবাহী বস্তুর উপর যখন চাপ প্রয়োগ করা হয় তারপর সেই উপাদানটির উপর একটি বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। একে বলা হয় পাইজো ইলেকট্রিসিটি। বৈদ্যুতিক পরিবাহিতা বাড়াতে কাজ করে। আর পিরামিডের উপরে থাকা সোনা হলো বৈদ্যুতিক শক্তিকে ঊর্ধ্বমুখী পাঠানো একটি মাধ্যম। বিজ্ঞানীদের মতে পিরামিড এমন একটি সমাধি নয় যেখানে প্রাচীন মিশরীয় রাজাদের দেহ সমাধি করা হয়েছিল, বরং পিরামিড ছিল প্রাচীন বিদ্যুৎ কেন্দ্র এবং গবেষণাগার। এটি বিশ্বাস করা হয় যে পিরামিডের ভিতরে কফিনটি একটি কফিন নাও হতে পারে, তবে এটি বড় ব্যাটারি পিরামিডের চারপাশে ধরা পড়েছে যা আকাশে জন্য দায়ী। এটি বিশ্বাস করা হয় যে এটি থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের উৎস পিরামিডের ভিতরে কোথাও একটি চেম্বারে লুকিয়ে আছে। আসলে পিরামিডের পাওয়ার প্ল্যান্ট তত্ত্বটি 1998 সালে ব্রিটিশ লেখক ক্রিস্টোফার দিয়েছিলেন। গিজা পাওয়ার প্ল্যান্ট নামে একটি বইও প্রকাশ করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে আসলে গ্রেট পিরামিড এমন একটি মেশিন যা হাইড্রোজেনের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে। কিন্তু আসলে কি তা? পিরামিডের পাওয়ার প্ল্যান্ট তত্ত্ব কি কোনো সত্যতা আছে, নাকি একজন মিশরীয় প্রত্নতান্ত্রিকবিদ যিনি গত মিশরে ঐতিহ্য এবং পুরাকীর্তি মন্ত্রী ছিলেন জাহি হাওয়াজ 2014 সালে তার বিরুদ্ধে প্রাচীন মিশরীয় চুরি করার অভিযোগ আনা হয়েছিল এবং জাহি হাওয়াজ যে প্রাচীন মিশরীয় জিনিসগুলো চুরি করেছিল তার মধ্যে রয়েছে প্রাচীন তামার তারগুলো যা গ্রেট পিরামিড থেকে বের করা হয়েছিল। এটিও অদ্ভুত যে আজকের আধুনিক বিশ্বে যখন বিদ্যুতের আবিষ্কার হয়েছিল এটা তো প্রাচীনকালেই হয়েছিল, তাহলে প্রাচীনকালে তামার তারের কি দরকার ছিল? আর একটা আশ্চর্যের বিষয় হলো জাহি হাওয়াজ কেন জিনিসগুলো চুরি করেছিল? তিনি কি পিরামিড সম্পর্কে কিছু জানতো যা বিশ্বের কাছে প্রকাশ করতে চাচ্ছিল না, নাকি অন্য কিছু ছিল? মিশরের পিরামিড সম্পর্কে আমরা যত ভাবি তত বেশি রহস্যজনক হয়ে ওঠে এটি। এটা সত্য যে পিরামিডের দ্বারা বিদ্যুৎ ট্রান্সফার করা হতো, তাহলে এমন নয় যে মহাবিজ্ঞানী নিকোলা টেসলা পিরামিডের রহস্য বুঝতে পেরেছিল। নিকোলা টেসলা পৃথিবীর উভয় মেরু ব্যবহার করে পৃথিবীর সীমাহীন বৈদ্যুতিক শক্তি তৈরি করে। 1905 সালে নিকোলা টেসলা এই বিবৃতি সমগ্র বৈজ্ঞানিক সম্প্রদায়কে বলেছিল যে পৃথিবীর উপরের স্তরটি ব্যবহার করে সীমাহীন বিদ্যুৎ উৎপন্ন করা যায়। নিকোলা টেসলা ওয়ালের ক্লিফ টাওয়ার নামে তার ইলেকট্রোম্যাগনেটিক টাওয়ারে কাজ করছিল। গ্রেট পিরামিডটি 8.1 গিগাহার্টজ কম্পাঙ্কে অনুপ্রাণিত হয়। তিনি বিশ্বাস করেছিল যে আমাদের পৃথিবীর অনুকরণ ফ্রিকোয়েন্সি একই রকমের গণনা করতে পারে। টেসলা পৃথিবীর এমন এক জায়গায় বেছে নিয়েছিল, তার ওয়াল্ডেন ক্রিক টাওয়ার এমন এক কাঠামো বেছে নিয়েছিল যা পিরামিডের মতো। টেসলা তার বৈদ্যুতিক স্টেশনে তামার তার এবং টাওয়ার শীর্ষ ব্যবহার করেছিল। টেসলার ক্লিক টাওয়ার থেকে স্বল্প পরিসরের চৌম্বক ক্ষেত্র তৈরি করার কয়েলগুলি কোনো তারের মাধ্যমে নয়, বরং তারবিহীনভাবে প্রেরণ করা হয়েছিল, ঠিক যেমন আজকে আমরা আধুনিক ওয়াইফাই ব্যবহার করি। নিকোলা টেসলা একটি ট্রান্সফরমারের মতো কিছু তৈরি করতে চেয়েছিল। আইনোস্ফিয়ার ব্যবহার করে তারবিহীন বিদ্যুৎ প্রেরণ করা যেত। যদিও তারবিহীন বিদ্যুৎ প্রেরণ করা যায়, তাই কোথাও কোথাও অনুসন্ধানকারী গ্রানাইট দিয়ে তৈরি এবং ক্রিস্টোফার ডনের উপরে উপস্থিত বৃহৎ অবেলিঙ্কস গুলিকে খুঁজে পেয়েছিলেন। প্রাচীন মিশরীয়রা 28টি অবেলিঙ্ক তৈরি করেছিল, কিন্তু একইভাবে ইস্তাম্বুল, রোম, লন্ডন, প্যারিস এবং নিউ ইয়র্কে স্মৃতিস্তম্ভ পাওয়া গেছে। তবে নিকোলা টেসলার ওয়ালেন ক্লিফ টাওয়ার প্রকল্প ব্যর্থ হয়েছে, কারণ টেসলার মতে বেতার বিদ্যুৎ উৎপাদনের জন্য পিরামিডের মতো কাঠামো তৈরি করা প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত টেসলা তা করেনি। টাকা নেই, তাই এত বড় স্থাপনা নির্মাণ করতে পারেন না। মাত্র 200 জন কর্মী কিংবা এত বড় প্রকল্প শেষ করার মতো পর্যাপ্ত বাজেটও ছিল না। যদিও পিরামিডের এই বিদ্যুৎ কেন্দ্র এই তত্ত্বের সমর্থনে বিজ্ঞানীদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই। প্রত্নতান্ত্রিকরা এখনো মিশরের এমন কিছু যন্ত্র খুঁজে পাননি যেখানে বিদ্যুৎ চলে, তবে তারা মিশরের ডন্ডোর শহরে একটি হাত ও মন্দিরে একটি খোদাই খুঁজে পেয়েছিল। অঙ্কটি
আজকের আধুনিক বাল্বের মতো দেখায়, যেটি ড্রোন্ডার লাইট কমপ্লেক্স এত বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি করা যেতে পারে। তারপর এটি কিভাবে তৈরি করা হয়েছিল? সেই পাওয়ার প্ল্যান্ট তৈরিতে একটি কূপও ব্যবহার করা হয়েছিল। এই প্রশ্নটি পিরামিডের আরো একটি নতুন রহস্য প্রকাশ করে এবং প্রকৃতপক্ষে পিরামিডটি কিভাবে তৈরি করা হয়েছিল তা আপনি মনোযোগ দিয়ে শুনুন। যখন গ্রেট পিরামিড নির্মাণ করা হয়েছিল, এমন কোনো সাহস ছিল না যা বড় বড় পাথরগুলিকে উপরে তুলতে পারে এবং পাথর কাটতে পারে। এমন কোনো মিশন ছিল না যে এই পাথরগুলো এত নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে যে দুটি পাথরের মধ্যে একটি ক্রেডিট কার্ডও ঢোকানো যাবে না। এমনকি এই মানুষগুলোর কাছে চাকাও ছিল না যার সাহায্যে এত ভারী পাথরগুলো কোনো উন্নত প্রযুক্তি ছাড়াই নিয়ে যাওয়া যায়। তারা কি এত বড় বিল্ডিং তৈরি করেছিল যেটি গত 4500 বছর ধরে অক্ষম অবস্থায় দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদ, তাপ, বৃষ্টি ইত্যাদি সহ্য করে। 15 থেকে 20 বছরের রক্ষণাবেক্ষণ ছাড়াই পুরো পিরামিডের ওজন প্রায় 60 লক্ষ টন। গ্রেট পিরামিডটি প্রাচীন মিশরীয় ফারাও অর্থাৎ রাজা খুফু সেখানে তৈরি করেছিলেন, যেখানে আরো একটি ছোট পিরামিড রয়েছে যেটিকে খুফু পিরামিডও বলা হয়, এবং ছোট্ট পিরামিডটি খাফার পুত্র মানকোর দ্বারা নির্মাণ করা হয়েছিল, তাই এটিকে ম্যানকোরের পিরামিডও বলা হয়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করে যে পর জীবন শেষ হয় না, পরেও জীবনের যাত্রা চলতে থাকে। তাই প্রাচীন মিশরের রাজারা তোর আগেও পরের জীবনের ব্যবস্থা করতেন। এই কারণে তারা তাদের জীবনযাত্রার ব্যবস্থা করতেন। তারা এখনো জীবিত ছিল, অর্থাৎ সম্ভবত সেই কারণে গ্রেট পিরামিডের রাজার চেম্বারে একটি গ্রানাইট কফিন পাওয়া গিয়েছিল এবং এরপরে কেবল একটি ছোট্ট পথ বাকি ছিল। এটির মাধ্যমে শুধুমাত্র একজন ব্যক্তি প্রকাশ করতে পারে যখন এই রাজা কেউ গেলে তার শরীরকে পচন থেকে রক্ষা করতে এবং দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য শরীরে বিশেষ ধরনের আবরণ লাগিয়ে দেহকে মমি করে পিরামিডের ভিতরে একটি কফিনে পুঁতে রাখা হতো। প্রাচীন মিশরদের বিশ্বাস ছিল মৃত্যুর পর জীবন শেষ হয় না, তাই তাদের রাজাকে মৃত্যুর পর জীবনের কোনো সমস্যায় পড়তে হবে না। তাই রাজার সাথে খাদ্য সামগ্রী, কাপড়, অলংকার, বাসনপত্র, পশু এবং ভিত্তগুলিকেও পিরামিডের ভিতরে জীবন্ত কবর দেওয়া হতো। তবে প্রত্নতাত্ত্বিকরা গ্রেট পিরামিডের ভিতরে কোনো মমি খুঁজে পাননি বা এর মধ্যে কোনো গয়না খুঁজে পাননি। এর জন্য ইতিহাসবিদরা বিশ্বাস করে যে এটি সম্ভবত 4500 বছরের দীর্ঘ সময়ের মধ্যে কেউ পিরামিডের ভিতর থেকে সে সমস্ত জিনিস চুরি করে নিয়েছিল। এখন পর্যন্ত এটি ঠিক আছে, এটি পিরামিডের মধ্যে হতে পারে, কিন্তু গ্রেট পিরামিড নিজেই এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা এটির রহস্য সমাধানের জন্য সংগ্রাম করে। যেমনটি আমি আপনাকে বলেছি, গ্রেট পিরামিডটি 20 বছর ধরে তৈরি করা হয়েছিল কোনো আধুনিক যন্ত্র ছাড়াই। একটি পিরামিড নির্মাণের জন্য কিন্তু যদি যৌক্তিকভাবে দেখা যায় তবে 20 বছরে এমন কীর্তি করা অসম্ভব বলে মনে হয়, কারণ এই পিরামিডটি প্রায় 23 লাখ ভারী পাথর রয়েছে। তাহলে প্রতি 4 মিনিটে একটি পাথর স্থাপন করা উচিত এবং এটি একটানা 24 ঘন্টা রাত এবং দিন না থামিয়ে এবং না ঘুমিয়ে চলতে থাকে। তাহলে 20-23 লক্ষ পাথর স্থাপন করা সম্ভব। এখানে উল্লেখ্য যে প্রতি 4 মিনিটে আপনাকে কাজ করতে হবে এবং 20 বছরে আপনার একটি দিনও ছুটি নেই। এটি কি সম্ভব? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 4 মিনিটের মধ্যে আপনাকে 800 কিলোমিটার দূরে যেতে হবে এবং পাথর কাটতে হবে এবং শেষ করতে হবে, সেই দূরত্ব থেকে নির্মাণ স্থলে আনতে হবে। আপনাকে সেই ভারী পাথরটি পরিবহনও করতে হবে পিরামিডের শীর্ষে এবং এটিও সঠিকভাবে স্থাপন করতে হবে। মাত্র 4 মিনিটে এত কাজ করা সম্ভব এবং এই পাথরের ওজন 80 টন থেকেও বেশি। যখন পিরামিডের নির্মাণের এই রহস্য সমাধান হয় না, তখন এখানে নতুন এক ষড়যন্ত্র তত্ত্বের জন্ম হয়, যে কিছু লোক বিশ্বাস করে যে গিজার গ্রেট পিরামিড এলিয়েনদের সাহায্যে তৈরি করা হয়েছিল, যার মধ্যে এই কীর্তিটি সম্পন্ন করেছে। যদিও এলিয়েন তত্ত্বটি অযৌক্তিক বলে মনে হয়, কিন্তু পিরামিডটি তৈরি করতে অনেক সময় লেগে গিয়েছিল। পিরামিড গঠনের এই তত্ত্বটি সত্যিই অনেক বড় এবং আকর্ষণীয়। এটি এত ভারী যে এটির ভিত্তি যত গভীর হবে ততই তার উপর বড় বড় দালান তৈরি করা যাবে, এবং এই পিরামিডটির যে প্লেটটির উপর নির্মাণ করা হয়েছে সেই স্থলটি খুব রুক্ষ। তাই প্রথমে মাটি সমতল করা উচিত এবং এটি করার জন্য তারা খুব সহজে টুলটি ব্যবহার করেছে, যা অবাধে বাম থেকে এবং ডান থেকে সরাতে পারে। এটি হলো মধ্যবিন্দুতে মাটিতে রাখার পর যদি এই পয়েন্টারটি এই মধ্যবিন্দুতে থাকে তবে এর অর্থ হলো স্থলটি সমতল, এবং যদি এই পয়েন্টারটি এই মধ্যবিন্দু থেকে এখানে এবং সেখানে চলে যায় তবে এর অর্থ হলো মাটি এখন রুক্ষ, এবং এটিতে একটি ছোট পার্থক্য রয়েছে। প্রাচীন মিশরীয়রা পিরামিড তৈরি করার জন্য মাটি সমতল করেছিল, কিন্তু এরপরে তারা আরো একটি সমস্যার সম্মুখীন হয়েছিল। পিরামিডের সারিবদ্ধতা আমি যেমন আপনাদেরকে বলেছি সঠিকভাবে এখন আমরা ক্যাম্পাসের সাহায্যে সারিবদ্ধ করতে পারি, কিন্তু 4500 বছর আগে তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে? যেমনটি আমি আপনাকে বলেছি যে সৌর বিষব দিনে দিন এবং রাত সমান দৈর্ঘ্যের হয়, তাই সৌর বিষব এর দিনে ভূমি, তবে ছায়াটি পূর্ব এবং পশ্চিম দিকে একটি সরল রেখায় রয়েছে, এবং এই ছায়ার সাহায্যে তিনি অবশ্যই পিরামিডের সারিবদ্ধতাকরণ সেট করেছেন। এখন তাদের সামনে পরবর্তী চ্যালেঞ্জ ছিল গ্রানাইটের মতো শক্ত পাথরগুলি ভাঙার জন্য একটি বিশেষ কৌশল অবলম্বন
গমন করে। পাথরগুলো ফাটলে আটকে রেখে পানি ঢেলে দিয়ে সেগুলো প্রসারিত হতে থাকে, যেখানে পাথর ভেঙে আলাদা হয়ে যায়। পাথর ভাঙার জন্য তাদের জন্য পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ভারী পাথরগুলোকে পিরামিডের নিম্নস্থলে নিয়ে যাওয়া। তারা এই পাথরগুলোকে তাদের বড় নৌকায় স্থাপন করে নিম্নস্থলে নিয়ে আসে। কিন্তু এখন তাদের জন্য পরবর্তী চ্যালেঞ্জ ছিল কিভাবে এই পাথরগুলোকে পিরামিডের শীর্ষে নিয়ে যাওয়া। পাথরগুলিকে তিনটি উপায়ে পিরামিডের শীর্ষে নিয়ে যাওয়া হতো, হয় একটি বড় র্যাম্প তৈরি করে, বা একটি সর্পিল ট্র্যাক, বা একটি জিগজ্যাগ ট্র্যাক দ্বারা। তারা এই পাথর পরিবহনের জন্য কোনো ট্র্যাক ব্যবহার করুক বা না করুক। 2014 সালে একজন পদার্থবিদ জোসেফ ওয়েস্ট একটি তথ্য দিয়েছিল যে তারা ঢালের উপর কাঠের খুঁটি স্থাপন করে বড় দড়ি বেঁধে পাথরগুলি এবং সেই দড়িগুলি খুঁটির উপর নিয়ে যায়। যদি তারা সরানোর জন্য র্যাম্প ট্র্যাক ব্যবহার করত, পিরামিডটি উঁচুতে পৌঁছানোর জন্য তাদের ঢাল আরো বাড়াতে হবে, যদিও ঢালের কোণ বজায় থাকে। তত্ত্ব কিভাবে পিরামিড নির্মাণ করা হবে, কিন্তু যদি বাস্তবিকভাবে দেখা যায় পিরামিড নির্মাণের এই সমস্ত তত্ত্বের মাধ্যমে অনেক বুঝতে পারা যায়। আমরা এটি ব্যাখ্যা করতে পারি, তবে এটি বাস্তবিকভাবে করা সম্ভব ছিল। তবে এটি যাই হোক না কেন, আজ আমাদের কাছে পিরামিড গঠনের জন্য একটি মাত্র ব্যাখ্যা রয়েছে, যা সঠিক বলে মনে হয়। কিন্তু এখন পিরামিড গঠনের এই রহস্য সমাধান হয়নি। গ্রেট পিরামিডের রহস্য আমাদের ধারণার চেয়েও গভীর। এটি বলা হয় যে 4500 বছর আগে নয়, এটি 13500 বছর আগে তৈরি করা হয়েছিল। এই তথ্য অনুসারে পিরামিডগুলি প্রাচীন মিশরীয়রা তৈরি করেনি। মিশরীয় সভ্যতার জন্ম হয়নি। এই তিনটি পিরামিড ওরিয়ন নক্ষত্র মণ্ডলে অবস্থিত, তিনটি তারার দিকে নির্মিত হয়েছিল। কিন্তু বাস্তব হলো এই তিনটি নক্ষত্র পিরামিডের সাথে হুবহু সঙ্গতিপূর্ণ নয়। 3500 বছর আগেও এই তিনটি নক্ষত্র এই পিরামিডের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না, বরং প্রায় 13500 বছর আগে এই তিনটি পিরামিডের সাথে মিল ছিল। এর মানে কি, যদি ওরিয়ন কনসন তত্ত্ব সঠিক হয়, তবে পিরামিডগুলি 13500 বছর আগে নির্মিত হয়েছিল। মানুষ কি পিরামিডগুলো উপহার হিসেবে পেয়েছিল? এটা সত্য যে পিরামিডে অনেক রহস্য লুকিয়ে আছে। 2001 সালে কখন রোবোটিক ক্যামেরা ভিতরে ঢুকে পড়েছিল। সামনে ক্যামেরার স্ল্যাবটির একটি ছিদ্র করে ভিতরে উকি দিলে সামনে আরো একটি পাথরের স্ল্যাব ছিল, যা সুড়ঙ্গটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু ক্যামেরার কোণটি নামানোর সাথে সাথে বিজ্ঞানীরা দেখতে পান যে কিছু বর্ণমালা লেখা আছে নিচে লাল রং, যা 4500 বছর আগে এই অনুচ্ছেদকে সম্মান করার জন্য লেখা হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক কেন রহস্যময় গ্রেট পিরামিডের ভিতরে লুকিয়ে থাকা অনেক গোপন চেম্বার থাকতে হবে, এবং সম্ভবত মিশরীয় কর্তৃপক্ষ চায় না যে সেই রহস্য বিশ্বের কাছে প্রকাশ হোক। এখন কেবল ভবিষ্যতে বলে দেবে মহান পিরামিডের ভিতরে কি রহস্য লুকিয়ে আছে।